ওয়েলকাম স্টুডেন্টস। আজকে এই ভিডিওটিতে আমরা দশম শ্রেণীর বংশগতি অধ্যায়ের মেন্ডেলের প্রথম সূত্র নিয়ে আলোচনা করব, যেটা পৃথকীভবনের সূত্র নামে পরিচিত। তো এই সংক্রান্ত এক সংকর জনন নিয়েও আমরা এখানে আলোচনা করব। তো এই অংশে বুঝতে পারছো বোর্ডে অনেক কিছু আঁকা রয়েছে, তার জন্য আমাকে ক্যামেরাটা একটু সামনের দিকে এগিয়ে নিয়ে আসতে হয়েছে। তো এক সংকর জনন নিয়ে আলোচনা করছি। আগের ভিডিওতে আমরা সংকর জীব সম্পর্কে জেনেছি। ঠিক আছে, সংকর জীব হচ্ছে যেখানে দুটো ভিন্নধর্মী জীবের বৈশিষ্ট্যকে একত্রিত করা হয়। ঠিক আছে, আগেটাতে সাদা এবং কালো বর্ণের দুটি খরগোশের মধ্যে সংমিশ্রণ ঘটানো হয়েছিল। ঠিক আছে, দিয়ে যে সংকর জীবটা তৈরি হয়েছিল তার মধ্যে একটি কালো বৈশিষ্ট্য ছিল, কালো বৈশিষ্ট্যের জিন ছিল, এবং অপর ক্রোমোজোমটিতে সাদা বৈশিষ্ট্যের জিন ছিল। অর্থাৎ ওই জীবের দুটো ক্রোমোজোমে দুটো পৃথক পৃথক জিন থাকছে, পৃথক পৃথক ধর্মের জিন থাকছে। তো এখানেও তাই এক সংকর জনন বলতে কী বোঝাচ্ছে? যে জনন প্রক্রিয়া, যে সংকর প্রক্রিয়ায় একটি করে বিপরীত বৈশিষ্ট্য নেওয়া হয়, একটি করে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হয়। এক সংকর জনন পরীক্ষায় কী হচ্ছে না, একটি করে বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে তাদের মধ্যে সংকরায়ন ঘটানো হচ্ছে। বেশ, আমরা এই ছবিটিতে একটু লক্ষ্য করে দেখি। এইখানে দেখো, উচ্চতা এই চরিত্রের উপর নির্ভর করে এই সংকরায়ন পদ্ধতিটি করানো হয়েছে। এখানে একটি মটর গাছ নেওয়া হয়েছে, এখানেও একটি মটর গাছ নেওয়া হয়েছে। আকৃতি দেখেই বোঝা যাচ্ছে এই মটর গাছটি কীরকম ধরনের, লম্বা, এবং এই মটর গাছটি কীরকম ধরনের, মেটে। অবশ্যই আকৃতি দেখে বোঝা যাচ্ছে এখানে লম্বা মটর গাছ নেওয়া হয়েছে এবং এটা বেটে মটর গাছ নেওয়া হয়েছে। তাই এখানে লেখা রয়েছে লম্বা মটর গাছ, আর এখানে লেখা রয়েছে বেটে মটর গাছ। কিন্তু প্রত্যেকটার আগে বিশুদ্ধ কথাটা যোগ করা রয়েছে। অর্থাৎ আগের ভিডিওতেই বলা হয়েছে যে বিশুদ্ধ কথাটার অর্থ হচ্ছে যে এই মটর গাছটা বংশ পরম্পরায় শুধুমাত্র লম্বা মটর গাছেরই জন্ম দিতে পারে, সেই জন্য একে বলছে বিশুদ্ধ লম্বা মটর গাছ। আর একে বিশুদ্ধ বেটে মটর গাছ কেন বলা হচ্ছে? কারণ এই মটর গাছটা বংশ পরম্পরায় কেবলমাত্র বিশুদ্ধ গাছেরই জন্ম দিতে পারে। সুতরাং এগুলো হচ্ছে সবই বিশুদ্ধ, এরা কিন্তু এখনো সংকর উদ্ভিদে পরিণত হয়নি। ঠিক আছে, বেশ। এইবার এই বিশুদ্ধ লম্বা মটর গাছের একটি ফুল, এই ফুল থেকে পরাগরেণু, দেখো পরাগরেণু নিয়ে স্থানান্তরিত করা হচ্ছে, যেটি ছোট অর্থাৎ বেটে মটর গাছ তার ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করানো হচ্ছে। এটাকে বলা হচ্ছে পরাগযোগ। ঠিক আছে, ইতর পরাগযোগ। অর্থাৎ এখানে তোমরা আগে চ্যাপ্টারে পড়েছো পরাগ মিলন কি বা পরাগযোগ কি, ইতর পরাগযোগ কি, স্বপরাগযোগ কি। স্বপরাগযোগ হবে যখন এই গাছের এই ফুল থেকে এই গাছের অন্য ফুলে কিংবা ওই ফুলে পরাগরেণু স্থানান্তরিত করা হবে, তখন সেটা হবে স্বপরাগযোগ। আর যখন এই ফুলে পরাগরেণু অপর একটি গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত করা হবে, তখন সেটা হবে ইতর পরাগযোগ। নিজের ক্ষেত্রে হলে স্বপরাগযোগ এবং অন্য গাছের ক্ষেত্রে হলে ইতর পরাগযোগ। তো এক্ষেত্রে প্রথমে কি করা হয়েছে, এই গাছের যখনই ফুলটা ছোট ছিল সেই অবস্থায় গর্ভমুণ্ডটা কেটে ফেলা হয়েছিল, চিমটা দিয়ে তুলে দেওয়া হয়েছে, শুধুমাত্র পরাগরেণু ছিল। আর এই ফুলের পরাগরেণুটা কেটে ফেলা হয়েছিল, শুধুমাত্র গর্ভমুণ্ড ছিল। ঠিক আছে, সেই জন্য এই ফুল থেকে পরাগরেণু নিয়ে এসে এই ফুলে দেওয়া হয়েছিল। এদের মধ্যে কখনোই স্বপরাগযোগ সম্ভব নয়, ইতর পরাগযোগ ঘটানো হয়েছে। বেশ, ঘটানো হচ্ছে। তার আগে এইটুকু অংশটা দেখি। এখানে বিশুদ্ধ লম্বা মটর গাছের জন্য যেহেতু এদের সমস্ত ক্রোমোজোম রয়েছে তাই এদের দুটোটি, আর যেহেতু এদের বিশুদ্ধ বেটের মটর গাছ এদের সমস্ত ক্রোমোজোমে অবশ্যই দুটো ছোট হাতের টি। এদের ক্ষেত্রে দুটো বড় হাতের টি, এদের ক্ষেত্রে দুটো ছোট হাতের টি নেওয়া হয়েছে। ঠিক আছে, যেহেতু সমস্ত ক্রোমোজোম তাই দুখানা করে এখানে জিন নেওয়া হয়েছে, দুটো বড় হাতের টি, দুটো ছোট হাতের টি। ঠিক আছে, এইবার এর ক্ষেত্রে পুংগ্যামেট তৈরি হবে। এই বিশুদ্ধ মটর গাছে পুংগ্যামেট তৈরি হবে এবং এই বেটে মটর গাছে তৈরি হবে স্ত্রী গ্যামেট। যেহেতু এটা পরাগরেণু নেওয়া হচ্ছে তাই একে আমরা পুরুষ হিসাবে চিহ্নিত করছি, এবং একে যেহেতু গর্ভমুণ্ড রয়েছে বা ডিম্বাণু রয়েছে, গর্ভমুণ্ডের গর্ভাশয়ের মধ্যে ডিম্বাণু রয়েছে, তাই একে স্ত্রী গাছ হিসাবে আমরা চিহ্নিত করতে পারি। এই পুরুষ গাছে তৈরি হবে পুংগ্যামেট এবং স্ত্রী গাছে তৈরি হবে স্ত্রী গ্যামেট। এইবার একটা কথা,
মিওসিস বিভাজনের সময় তোমরা জানো যখন গ্যামেট উৎপন্ন হচ্ছে তখন কিন্তু দুটো সমস্ত ক্রোমোজোমের মধ্যে কেবলমাত্র একটা ক্রোমোজোমই গ্যামেটের মধ্যে প্রবেশ করতে পারে। অর্থাৎ প্রত্যেকের দেহকোষে 2 সেট করে ক্রোমোজোম থাকে, যেটা আগে ক্ষেত্রে বলেছি 44টা অটোজোম। যখন 44টা অটোজোম থেকে যখন 40টা অটোজোম থেকে যখন গ্যামেট তৈরি হবে, দেহকোষে 44টা অটোজোম তখন ভাগ হয়ে গিয়ে 22টা অটোজোম গ্যামেটে ঢুকবে, 22টা করে দুটো গ্যামেট তৈরি হবে। ঠিক আছে, তো এক্ষেত্রেও তাই, যখন গ্যামেট তৈরি হয়েছে তখন এই দুটোর মধ্যে থেকে কেবলমাত্র একটি এর মধ্যে প্রবেশ করেছে। ঠিক আছে, এক্ষেত্রেও তাই, যখন গ্যামেট তৈরি হয়েছে কেবলমাত্র একটি এখানে প্রবেশ করেছে। এইবার এই পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলনের ফলে তৈরি হচ্ছে একটি একটি মটর গাছ। একটি মটর গাছ নয়, এখানে আসলে অনেকগুলি মটর গাছের সৃষ্টি হয়েছিল, কিন্তু তারা সব একই রকম বৈশিষ্ট্যযুক্ত। তোমরা এখান থেকে দেখে বলো যে এই বৈশিষ্ট্যটা কিসের মতো মনে হচ্ছে, যেখানে বড় হাতে টিও রয়েছে, ছোট হাতে টিও রয়েছে। সুতরাং এটা বাইরে থেকে দেখে কীরকম মনে হতে পারে? হ্যাঁ, এটা বাইরে থেকে দেখে লম্বা মটর গাছ মনে হতে পারে, কারণ এখানে লম্বা বৈশিষ্ট্যটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর প্রকট একটা যদি থাকে তাহলে সেটারই প্রকাশ ঘটবে। তাহলে এখানে লম্বা মটর গাছের একটি জিন রয়েছে, ঠিক আছে, লম্বা বৈশিষ্ট্য রয়েছে, তাই এটা বাহ্যিক দিক থেকে দেখে মনে হবে লম্বা মটর গাছ। তাহলে আমরা এখানে লিখতে পারি লম্বা মটর গাছ। সুতরাং এই অংশে আমরা এখানে লিখেছি লম্বা মটর গাছ, কিন্তু কীরকম ধরনের? সংকর, কারণ এখানে লম্বা বৈশিষ্ট্যের একটা জিন রয়েছে এবং এটি বেঁটে বৈশিষ্ট্যের জিন রয়েছে। ঠিক আছে, সেই জন্য এটাকে আমরা বলছি সংকর লম্বা। তাহলে প্রথম এই দুটো বিশুদ্ধ মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটানোর ফলে প্রথমে উৎপন্ন সমস্ত গাছগুলো, মানে প্রথমে উৎপন্ন সমস্ত বীজগুলো, সেই বীজগুলোকে যদি মাটিতে রোপণ করা হয় তাহলে সে সব ক্ষেত্রেই দেখা যাবে সেই বীজগুলো কেবলমাত্র লম্বা গাছেরই জন্ম দিচ্ছে। কিন্তু সেগুলোর মধ্যে বেটে মটর গাছের জিন থাকার জন্য তাকে আমরা বলছি সংকর লম্বা মটর গাছ। ঠিক আছে, এইখানে আরেকটু জিনিস খেয়াল করে দেখো যে এইটাকে বলছি জনিত্রজনু, অর্থাৎ এটা পিতৃ এবং এটা মাতৃ উদ্ভিদ, তাই একে বলছে জনিত্রজনু বা পিজনু। এদের থেকে এটা দেখো গ্যামেট উৎপন্ন হচ্ছে পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেট, তাই এইটাকে লেখা রয়েছে গ্যামেট। ঠিক আছে, এবং এই দুটো গ্যামেটের মিলনের ফলে তৈরি যে প্রথম যে অপত্য বা সন্তান, অপত্য কথা মানে হচ্ছে সন্তান, প্রথম অপত্য জীব, প্রথম অপত্য জনু বা F1 জনু, প্রথম অপত্য জনু বা F1 জনু তৈরি হচ্ছে। বোঝা গেল এতদূর পর্যন্ত আশা করি? তাহলে আমরা কি দেখছি যে দুটো বিশুদ্ধ লম্বা মটর গাছ, একটি বিশুদ্ধ লম্বা মটর গাছ এবং একটি বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয় তাহলে প্রথম অপত্য জনু হিসাবে সমস্ত গাছগুলি হবে সংকর লম্বা প্রকৃতির, সমস্ত গাছগুলি হবে সংকর লম্বা প্রকৃতির। ঠিক আছে, এইবার এইখানে মনে করো না যে একটি গাছ তৈরি হচ্ছে, এখানে কিন্তু অনেক বীজ তৈরি হচ্ছে, সমস্ত বীজগুলি একই ধরনের, শুধু ধরনটা লেখা রয়েছে, সংখ্যাটা এখানে হিসাব করা নেই। এইবার এইরকম দুটো সংকর লম্বা মটর গাছের মধ্যে আবার ইতর পরাগযোগ ঘটানো হলো। দেখো এইখানে এটাও সংকর লম্বা মটর গাছ, এটাও সংকর লম্বা মটর গাছ। ঠিক আছে, এইরকম দুটো সংকর লম্বা মটর গাছের মধ্যে এই একই পদ্ধতিতে পরাগরেণু এর গর্ভমণ্ডলে স্থানান্তরিত করে ইতর পরাগযোগ ঘটানো হলো। ঠিক আছে, ইতর পরাগযোগ ঘটানো হচ্ছে। এর ক্ষেত্রে ভালো করে খেয়াল করে দেখো, এই সংকর লম্বা মটর গাছের ক্ষেত্রে দুরকম গ্যামেট উৎপন্ন হবে। বেশ, এই বিশুদ্ধ লম্বা মটর গাছটাকে আমরা পুরুষ গাছ হিসেবে ধরে নিলাম, কারণ এখান থেকে পরাগরেণু উৎপন্ন হচ্ছে, তাই এর গ্যামেট দুটোকে আমরা বলছি পুং গ্যামেট। এটাকে আমরা স্ত্রী গাছ হিসেবে ধরে নিচ্ছি, কারণ এর ক্ষেত্রে আমরা এর গর্ভাশয়ের মধ্যে এর পরাগরেণু এসছে, তাই এর যে গ্যামেট দুটো উৎপন্ন হবে সেই দুটো হচ্ছে স্ত্রী গ্যামেট। অর্থাৎ আর এই যে চিহ্নটা এটা হচ্ছে পুরুষের চিহ্ন, আর এই চিহ্নটা হচ্ছে স্ত্রী চিহ্ন। এখানে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট লেখার দরকার নেই, শুধুমাত্র এই চিহ্নটা দিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। দেখো প্রত্যেক ক্ষেত্রে এর উপর এটা দেওয়া রয়েছে, এর উপর মানে এটা মেল বা পুরুষ, এটা প্লাস চিহ্ন মানে হচ্ছে ফিমেল বা স্ত্রী। ঠিক আছে, এর দুটো গ্যামেট উৎপন্ন হচ্ছে, এর দুটো গ্যামেট উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, দু রকমই গ্যামেট উৎপন্ন হবে, যেহেতু এদের ক্ষেত্রে কী ছিল, দেখো দুটো গ্যামেটই একই রকম, তাই একই রকমের গ্যামেট তৈরি হবে। এর ক্ষেত্রেও তাই দুটো গ্যামেটই, এর ক্ষেত্রে দুটো যেহেতু জিন একই রকম, ঠিক আছে, মানে দুটো ক্রোমোজোমের মধ্যেই একই জিন রয়েছে, তাই একই জিন বিশিষ্ট ক্রোমোজোম নিয়ে গ্যামেট তৈরি হবে। কিন্তু এর ক্ষেত্রে দেখো দুটো ক্রোমোজোমে দুটো ভিন্ন ভিন্ন জিন রয়েছে,
একটাতে বড় হাতে টি রয়েছে, অপর ক্রোমোজোমের মধ্যে ছোট হাতে টি রয়েছে। তাই এর ক্ষেত্রে দু রকমের গ্যামেট তৈরি হবে, দুটি গ্যামেট নয়, মনে রাখবে দু রকমের গ্যামেট। কখনো মনে করবে না এখানে সংখ্যা, ঠিক আছে, এখানে একটি গাছ হয়নি, এখানে কিন্তু এক রকমের গাছ হয়েছে। এখানে কিন্তু একটি গ্যামেট উৎপন্ন হয়নি, এখানেও একটি গ্যামেট উৎপন্ন হয়নি, এক রকমের গ্যামেট উৎপন্ন হয়েছে। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে রকমটা ব্যবহার করবে, কখনোই সংখ্যা হিসাবে তোমরা ধরে নেবে না যে এই দুটো গাছে মিলন ঘটালে একটাই গাছ তৈরি হবে, এটা কোনো দিন না। এই দুটোই গাছে মিলন ঘটালে অনেকগুলি গাছ তৈরি হবে, যেটা একই রকম ধরনের হবে। এই ক্ষেত্রেও তাই। বেশ, এইবার এই জিনিসটাকে আমরা নিচে একটি ছকের মধ্যে করব। এই ছকটাকে বলছে চেকার বোর্ড, ঠিক আছে। এই ছকের সাহায্যে আমরা খুব সহজেই এই জিনিসটাই করতে পারি। দেখো এইখানে এই চিহ্নটি দেখো এইখানে দেওয়া রয়েছে, তার মানে এই নিচের এই দুটো হচ্ছে পুং গ্যামেট। আর এই চিহ্নটি এখানে দেওয়া রয়েছে, মানে এই দুটো হচ্ছে এইটা আর এইটা হচ্ছে স্ত্রী গ্যামেট। অর্থাৎ এইটা আর এইটা হচ্ছে এইটা আর এইটা, আর এইটা আর এইটা হচ্ছে এইটি এবং এইটি, ঠিক আছে। অর্থাৎ এই দুটি হচ্ছে স্ত্রী গ্যামেট এবং এই দুটি হচ্ছে পুং গ্যামেট। এই গ্যামেটগুলো মিলনের ফলে এখানে কি কি ধরনের জীব সৃষ্টি হবে সেটা তোমরা নিজেরাই বলতে পারবে। আমি এখানে করছি, তোমরা দেখো। দেখো প্রথমে আসছে, যদি এই দুটোর মধ্যে মিলন ঘটায় তাহলে কি হবে, একটা বড় হাতের টি এবং অপরটাও বড় হাতের টি, ঠিক আছে। এবার এইটার সঙ্গে যদি এইটার মিলন ঘটায়, এই পুং গ্যামেটের সঙ্গে যদি এই স্ত্রী গ্যামেটটা যুক্ত হয় তাহলে কি হবে, একটা বড় হাতের টি এবং অপরটি হবে ছোট হাতের টি, ঠিক আছে। পুনরায় এইটির সঙ্গে এইটির যদি এইটির সঙ্গে এইটির যদি মিলন ঘটায় তাহলে একই হবে, একটা বড় হাতের টি এবং একটা, এটা চলে এলো একটা ছোট হাতের টি। আবার এইটির সঙ্গে এইটির যদি মিলন ঘটায় তাহলে এই বক্সে ঢুকবে, সেটির ক্ষেত্রে হবে দুটোই ছোট হাতের টি। আশা করি বোঝা যাচ্ছে লেখাগুলো। আমি এর চেয়ে বড়ো করে লিখে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি একটু বড় করে লিখে দিচ্ছি। তো এইখান থেকে দেখে কি মনে হচ্ছে, এই দুটো, এইটা এক রকমের গাছ তৈরি হয়েছে, এইটা এক রকমের গাছ তৈরি হয়েছে, এইটা এক রকমের গাছ তৈরি হয়েছে, এইটা এক রকমের গাছ তৈরি হয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি এই বক্সে 4 রকমের গাছ তৈরি হচ্ছে, ঠিক আছে। 4 রকমের গাছের মধ্যে, বেশ আমরা সেটা আসছি, 4 রকমের গাছ কীরকম ধরনের দেখতে সেটা আমরা আসছি। এক মিনিট, এখানে একটুখানি লেখাটা সম্পূর্ণ করি, তাহলে বুঝতে পারবে। তো এই অংশ তোমরা দেখো, এইগুলো মিলানোর ফলে এই জিনিসগুলো তৈরি হয়েছে। বেশ, এইটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, লম্বা না বেটে? এই অবস্থায় দেখে লম্বা। এইটাকে দেখে কি মনে হচ্ছে, এটাও লম্বা, কারণ এখানে একটা বড় হাতের টি রয়েছে, অর্থাৎ বিশুদ্ধ লম্বার এই প্রকট বৈশিষ্ট্যের একটা টি রয়েছে, তাই এটাও হচ্ছে লম্বা। বাইরে থেকে দেখে কি মনে হচ্ছে, এটাও তাই লম্বা, যেহেতু এর ক্ষেত্রেও একটা বড় হাতের টি রয়েছে, কিন্তু এর ক্ষেত্রে হচ্ছে দুটো ছোট হাতের টি রয়েছে, তাই এটাকে আমরা বলতে পারি বেটে, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে ভালো করে খেয়াল করে দেখি যে এইটিও লম্বা, এইটিও লম্বা, এইটিও লম্বা, কিন্তু এইটি কেবল বেটে, কারণ বেটেটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, আর প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো একই রকমের জিন দরকার, অর্থাৎ দুটো প্রচ্ছন্ন জিন দরকার। এইখানে দেখো একমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুটো বেটে জিন রয়েছে, সেই জন্য কেবল এক প্রকার গাছ হবে বেটে জিনের, বাকি 3 প্রকার গাছ হবে লম্বা জিনের, লম্বা জিন সম্পন্ন, ঠিক আছে। আমি এখানে একটু বেটে এবং লম্বা কথাটা লিখে দিই। তাহলে এই অংশে দেখো, এইটিও লম্বা, এইটি লম্বা, এইটি লম্বা, কিন্তু এইটি বেটে। বেটেটা নীল কালিতে লিখে দিই, তাহলে সুবিধা হবে বুঝতে। ঠিক আছে, এইবার
দেখো তাহলে এখানে কটা লম্বা গাছ পেলাম, ক প্রকারের লম্বা গাছ পেলাম। এখানে যতগুলো 4 প্রকারের গাছ তৈরি হয়েছে, এখানে 3 প্রকারের গাছ তৈরি হয়েছে। তো যাই হোক, আমি অত কিছু যাচ্ছি না, আগে আমি দেখি এখানে বেটে কটা গাছ তৈরি হয়েছে, লম্বা কটা গাছ হয়েছে। 4 রকমের গাছ তৈরি হয়েছে, যার মধ্যে হচ্ছে 3 রকমের গাছ হচ্ছে লম্বা এবং 1 রকমের গাছ হচ্ছে বেটে। ঠিক আছে, তাহলে এইখানে দেখো ফিনোটাইপ অনুপাত। এইবার আমরা বলবো ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাতটা কি? অপত্য জীবের বা অপত্য জনুর, ঠিক আছে, যে অপত্য জনুগুলো উৎপন্ন হবে সেগুলোকে বাইরে থেকে দেখে যে অনুপাতটা নির্ণয় করা হবে সেটা হবে ফিনোটাইপ অনুপাত। বাহ্যিক বৈশিষ্ট্য যেটা দেখা যায় বাইরে থেকে, এই যে 4 রকম গাছ তৈরি হয়েছে, এই 4 রকম গাছকে যদি বাইরে থেকে দেখা হয়, যদি তাদের জিনের বৈশিষ্ট্য না দেখি, এই ধরো টি বা টি এগুলোকে যদি না দেখি, তাহলে আমরা কি পাবো? শুধুমাত্র লম্বা পাবো 3টে আর বেটে পাবো 1টা। বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যে জীবের অপত্য জীবের যে অনুপাত তৈরি করা হয় তাকে বলছে ফিনোটাইপ অনুপাত। এইটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এখানে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে কি পেয়েছি? লম্বা এবং বেটে, তাই এখানে লিখেছি লম্বা এবং বেটে। ঠিক আছে, লম্বা উদ্ভিদের সংখ্যা কটি আছে এখানে তোমরা দেখে বলো? লম্বা উদ্ভিদের সংখ্যা আছে 3টি অবশ্যই। তাহলে এখানে ফিনোটাইপ অনুপাতে হবে 3:2। বেটে উদ্ভিদের সংখ্যা কটি আছে? 1টি, তাই এখানে হবে 1। তাহলে এইটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। ফিনোটাইপ অনুপাত বলতে কেবলমাত্র বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে যখন অপত্য জীবের অনুপাত নির্ণয় করা হবে তখন সেটা হবে ফিনোটাইপ অনুপাত। এইখানে দেখো ফিনোটাইপ অনুপাতে লম্বা এই বাহ্যিক বৈশিষ্ট্য কটা গাছের মধ্যে দেখা গেছে? 3টে। এবং বেটে এই বাহ্যিক বৈশিষ্ট্যটা কটা গাছে, রকম গাছের মধ্যে দেখা গেছে? 1টি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। এই জিনিসটা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। ঠিক আছে, এইটার সঙ্গে এটা পাশেরটার সঙ্গে এক করে ফেলো না। বেশ, এরপরের অংশ হচ্ছে, এরপরে নিচে লেখা রয়েছে দেখো জিনোটাইপ অনুপাত। এইবার স্বাভাবিকভাবে একই ব্যাপার, জিনোটাইপ অনুপাতটা কি? জিনোটাইপ কথাটা কি থেকে এসছে মনে হচ্ছে? জিন থেকে। অর্থাৎ জিনোটাইপ অনুপাত বলতে বোঝাচ্ছে যে জিনের সংযুক্তির ওপর নির্ভর করে, আগেরটা ছিল বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে অপত্য জীব ক রকমের, আর এটা হচ্ছে জিনের সংযুক্তির ওপর নির্ভর করে অপত্য জীব ক রকমের, সেই অনুপাতটাকে বলা হচ্ছে জিনোটাইপ অনুপাত। ঠিক আছে, বারবার মনে রেখো, ফিনোটাইপ অনুপাত বলতে বলছে বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অপত্য জীব ক রকমের, সেই অনুপাতকে বলা হচ্ছে ফিনোটাইপ অনুপাত। আর জিনের টাইপ বা জিনের প্রকৃতি অনুসারে বা ধরন অনুসারে অপত্য জীব ক রকমের, সেটাকে বলছে জিনোটাইপ অনুপাত। এইবার দেখো, এইটার দিকে তাকিও না, এইখানে দেখো, এইখানে 2টো বড় হাতের টি আছে। প্রথম লম্বা উদ্ভিদটার মধ্যে কি আছে? 2টো বড় হাতের টি। তার মানে এটা বিশুদ্ধ না সংকর? এখানে 3টেই লম্বা, কিন্তু তার মধ্যে এইটাতে 2টো বড় হাতের টি আছে, এইটাতে 1টি বড় হাতের টি আছে, 1টি ছোট হাতের টি আছে। এই উদ্ভিদটাতে 1টি বড় হাতের টি, 1টি ছোট হাতের টি। সুতরাং এইটা কি হবে? বিশুদ্ধ না সংকর? অবশ্যই বিশুদ্ধ। এবং এই দুটি কি হবে? সংকর, কারণ এখানে বড় হাতের টি এবং ছোট হাতের টি উভয় রয়েছে। কিন্তু বড় হাতের টিটা যেহেতু প্রকট বৈশিষ্ট্য তাই এটি প্রকাশিত হবে, এবং ছোট হাতের টিটি যেহেতু প্রচ্ছন্ন তাই এটি প্রকাশিত হবে না। ঠিক আছে, আর অবশেষে দেখো 2টো ছোট হাতের টি আছে যেটা প্রকাশিত হয়েছে। তাহলে এটা বেটে। এটা কি রকম বেটে? বিশুদ্ধ না সংকর? অবশ্যই এটা বিশুদ্ধ বেটে। তার মানে একটা হবে বিশুদ্ধ লম্বা, এইটা হবে সংকর লম্বা, এইটাও হবে সংকর লম্বা, আর এটা হবে বিশুদ্ধ বেটে। বেশ, এই কথাটা এখানে আমরা লিখি। তাহলে এই অংশে দেখো, এইটাকে লিখেছি আমি বিশুদ্ধ লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা, এটা হচ্ছে সংকর লম্বা, এটা হচ্ছে বিশুদ্ধ বেটে। এইবার তাহলে জিনোটাইপ অনুপাতটা আমাদের নির্ণয় করতে হবে। অনুপাত কথাটা লেখার জায়গা নেই তাই আমি লিখিনি, শুধু জিনোটাইপ লিখেছি, তোমরা অবশ্যই লিখবে অনুপাত কথাটা। জিনোটাইপ অনুপাত, জিনোটাইপ অনুপাতের প্রথম অংশে কী হবে না? বিশুদ্ধ লম্বা কটি বিশুদ্ধ লম্বা আছে? এখানে 4টের মধ্যে 1টি। তাহলে আমরা এখানে এটা সংকর লম্বাটা আগে লেখা হয়ে গেছে, এটা বিশুদ্ধ লম্বাটা আগে লিখতে হবে। বিশুদ্ধ লম্বা, বিশুদ্ধ বেটে,
আর হচ্ছে সংকর লম্বা। তাহলে বিশুদ্ধ লম্বা কটি আছে? একটি। অবশ্যই বিশুদ্ধ লম্বার সংখ্যা একটি। এবার দেখো সংকর লম্বা কটা আছে? সংকর লম্বা এখানে একটা আছে, সংকর লম্বা এখানে একটা আছে। তাহলে সংকর লম্বা কটা হচ্ছে? দুটো। আর বিশুদ্ধ বেটে কটা আছে? একটাই। তাহলে এখানে আমরা লিখব একটা। তাহলে জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। এক সংকর জনন পরীক্ষার জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:1। আর এক সংকর জনন পরীক্ষার ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। ঠিক আছে, এইটা হচ্ছে এক সংকর জনন পরীক্ষা চেকার বোর্ড। আশা করি বোঝা গেছে। যদি কোনো সমস্যা থাকে তাহলে কমেন্টটিকে প্রশ্ন লিখবে, আমি সেখানে পুনরায় ছোটো করে ভিডিও করে আমি তোমাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। বেশ, এইটা গেল এক সংকর জনন। এবার প্রথম সূত্রটা কি? প্রথম সূত্রটা এবার আমি বর্ণনা করছি। দেখো, এই চেকার বোর্ড দেখে, এক সংকর জনন দেখে, দেখো প্রথমে একটি লম্বা মটর গাছের সঙ্গে একটি বেটের মটর গাছের যদি আমি সংকরায়ন ঘটাই, তাহলে সেক্ষেত্রে সমস্ত উদ্ভিদগুলি হচ্ছে লম্বা। ভালো করে বোঝো, একটি লম্বা মটর গাছের সঙ্গে যদি আমরা একটি লম্বা মটর গাছের সঙ্গে যদি আমরা একটি বেটে মটর গাছের সংকরায়ন ঘটাই, বিশুদ্ধ বেটের সঙ্গে, তাহলে প্রথমে উৎপন্ন সমস্ত গাছগুলোই যদি বাইরে থেকে দেখো, তাহলে সেই সমস্ত গাছগুলোই হবে লম্বা। ঠিক আছে, একটি চেকার বোর্ডটাকে ইজি করে লিখছি যাতে তোমাদের সিদ্ধান্তটা বুঝতে সুবিধা হয়। লম্বা মটর গাছের সঙ্গে বেটের মটর গাছের সংকরণ ঘটলে প্রথমে উৎপন্ন সমস্ত গাছগুলি হচ্ছে লম্বা। তাহলে এইখানে দেখে মনে হচ্ছে যে বেটে গাছের যে জিনটা বা বৈশিষ্ট্যটা সেটা হারিয়ে গেছে। এই অবস্থায় দেখে মনে হচ্ছে বেটে গাছের জিনটা হারিয়ে গেছে, কারণ এখানে শুধু লম্বা গাছ তৈরি হয়েছে। তাহলে অবশ্যই দেখে মনে হচ্ছে বেটে গাছের জিনটি হারিয়ে গেছে বা অবলুপ্ত হয়ে গেছে। কিন্তু পরবর্তী ক্ষেত্রে এই রকম এই F1 জনিত উৎপন্ন দুটি লম্বা মটর গাছের মধ্যে পুনরায় যদি সংকরায়ন ঘটিয়েছিলেন বিজ্ঞানী মেন্ডেল, এই অপত্যজনিত উৎপন্ন লম্বা দুটি গাছের মধ্যে পুনরায় সংকরায়ন ঘটিয়েছিলেন এবং সংকরায়ন ঘটানোর ফলে তিনি নিচে জিনিসটি লক্ষ্য করেছিলেন। সংকরায়ন ঘটিয়েছিলেন, সংকরায়ন ঘটানোর ফলে তিনি নিচে এই বিষয়বস্তুটি লক্ষ্য করেছিলেন যে সেখানে লম্বা এবং বেটে উভয় মটর গাছে উৎপন্ন হয়েছে। দুটি লম্বা মটর গাছের মধ্যে সংকরায়ন ঘটিয়েছিলেন। প্রথমে তিনি ভেবেছিলেন হয়তো এটি অবলুপ্ত হয়ে গেছে, মানে হারিয়ে গেছে, বেটে মটর গাছের গুণটি হারিয়ে গেছে, তাই সব লম্বা উদ্ভিদ তৈরি হয়েছে। কিন্তু এই F1 জনিত উৎপন্ন, এই যে প্রথম অপত্যজনিত F1 জনিত, এই F1 জনিত উৎপন্ন দুটো লম্বা মটর গাছের মধ্যে পুনরায় যখন সংকরণ ঘটাচ্ছেন, তখন তিনি দেখলেন যে 3 রকমের লম্বা মটর গাছ তৈরি হলেও এক রকমের বেটে মটর গাছ পুনরায় উৎপন্ন হয়েছে। তখন তিনি এই সিদ্ধান্তে এলেন যে এই বেটে মটর গাছের যে বেটে বৈশিষ্ট্য বহনকারী জিনটি, সেটি অবলুপ্ত হচ্ছে না বা হারিয়ে যাচ্ছে না, সেটি এর সঙ্গে মিশেও যাচ্ছে না। সেটি কী হচ্ছে? সেটি এর মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় বা লুকিয়ে থাকছে এবং পরবর্তীকালে উপযুক্ত পরিবেশ পেলে বা উপযুক্তভাবে প্রকাশ করার ক্ষমতা পেলে তখন সেটি আবার প্রকাশিত হচ্ছে। এইটি হচ্ছে পৃথকীভবনের সূত্র বা মেন্ডেলের প্রথম সূত্র। আরেকবার বলি যে দুটি বিপরীত গুণসম্পন্ন জীবের মধ্যে যদি সংকরায়ন ঘটানো হয়, তাহলে সেক্ষেত্রে তার বৈশিষ্ট্যগুলি অপত্য জীবের মধ্যে হারিয়ে যাবে না বা মিশে যাবে না। সেগুলি পুনরায় যখন নতুন জীব সৃষ্টি হবে তখন তার মধ্যে পুনরায় সেটি বহিঃপ্রকাশ ঘটবে, অর্থাৎ এই অপত্য জীবের মধ্যে সেটি প্রচ্ছন্ন অবস্থায় থাকবে বা লুকিয়ে থাকবে। এইটি হচ্ছে প্রথম সূত্র বা পৃথকীভবনের সূত্র। আশা করি এটি থেকে বোঝা যাচ্ছে। আগে বলি, একটি লম্বা মটর গাছ নিয়েছিলেন
একটি বিশুদ্ধ বেটে মটর গাছ নিয়েছিলেন, ঠিক আছে, এটি বিশুদ্ধ লম্বা মটর গাছ, এটি বিশুদ্ধ বেটে মটর গাছ নিয়েছিলেন। তাদের মধ্যে সংকরণ ঘটিয়ে প্রথম অপত্যজনিতে কেবলমাত্র লম্বা মটর গাছই পেয়েছিলেন। এই লম্বা মটর গাছ এইরকম দুখানা লম্বা মটর গাছ নিয়ে এই যে এই দশায় উৎপন্ন দুখানা লম্বা মটর গাছের মধ্যে আবার সংকরণ ঘটানোর ফলে তিনি দেখেছিলেন লম্বা মটর গাছের সঙ্গে সঙ্গে পুনরায় বেটে মটর গাছ সৃষ্টি হয়েছে। অর্থাৎ এর থেকে তিনি বুঝেছিলেন যে এই বেটে মটর গাছের গুণটি এই অপত্য জীবের মধ্যে হারিয়ে যায়নি বা এটি নষ্ট হয়ে যায়নি, এটি এর মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় ছিল এবং পুনরায় সুযোগ সুবিধা বুঝে আবার এটি প্রকাশিত হয়েছে। কীরকম সুযোগ সুবিধা? যেহেতু এই বেটে জিনটি প্রচ্ছন্ন, তাই এরা যখন দুটি ক্রোমোজোমে বেটে জিন আসবে তখনই একমাত্র এটা প্রকাশিত হবে। ঠিক আছে, এইটি হচ্ছে মেন্ডেলের প্রথম সূত্র। আশা করি এটা তোমাদের বোঝা গেছে। ঠিক আছে, যদি এটা সম্পর্কে কোনো অসুবিধা থাকে বা ডাউটস থাকে তাহলে সেটা তোমরা আমাদের কমেন্টে লিখবে। যদি দরকার হয় আমি সেখানে উত্তর দেবো, না হলে ভিডিও পুনরায় বানিয়ে তোমাদের ছোট করে পাঠিয়ে দেবো। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।